আমি নির্বাচন চাই কেন? আমি নির্বাচন চাই, আই হ্যাভ এ ড্রিম। একটা রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি হাতিগুড়া চাইবে? নির্বাচন চাইলে বলা হচ্ছে এরা লোভী। একেবারে পরিষ্কার কথা, বিএনপির 4টি বিভাগ করতে গেলে, 4টি প্রদেশ করতে গেলে 4টি প্রদেশের প্রথমত আমি বিরোধিতা করব। বাংলাদেশকে আমি খণ্ড বিখণ্ড হতে দিব না। সেইখানে তো একটা রাজনৈতিক দল কি চাইবে? হাতিগুড়া চাইবে? একটা রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি হাতিগুড়া চাইবে? আমাদের হাতিগুড়া দেন। হাতিগুড়া তো চাইবে না। একটা রাজনৈতিক দল গভর্নমেন্টের কাছে নির্বাচন চায়। কেন নির্বাচন চায়? নির্বাচন চাইলে বলা হচ্ছে এরা লোভী, এরা তাড়াহুড়া করছে। বাট আমি নির্বাচন চাই কেন? আমি নির্বাচন চাই, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্রোগ্রাম। আমার কর্মসূচি আছে, আমার কর্মসূচি আছে, আমার স্বপ্ন আছে, আমার বাংলাদেশকে নিয়ে স্বপ্ন আছে। তো 17 বছর ধরে আমি যে স্বপ্ন লালন করেছি মানুষের জন্য, আমি এটা বাস্তবায়ন করতে চাই। নির্বাচনের পরে যে নির্বাচিত সরকারের মাধ্যমে আমি এটা বাস্তবায়ন করতে চাই। ফর দ্যাট রিজন আমি নির্বাচন চাই। আমি তো আপনার কাছে হাতিগুড়া চাই নাই। আমাকে হাতিগুড়া দেন, আমাকে বড় বড় আরাম আয়েশের যে গাড়ি দেন, বাড়ি দেন, তা তো চাই নাই। এখন যারা আছেন তারা তো বাংলাদেশেরই মানুষ, তাদের কি বাংলাদেশ নিয়ে স্বপ্ন নেই? আমার হাসনাত ভাই তো বললেন, আই ডিডন্ট ফাউন্ড এনি ড্রিম। এদের কোনো স্বপ্ন তো আমি দেখতে পাই না। এদের স্বপ্ন আমি দেখতে পাই, বলেছে যে বাংলাদেশকে 4টি বিভাগে ভাগ করতে হবে। আপনাকে এই ম্যান্ডেট কে দিয়েছে? এই ভাবনাটা নিয়ে বিএনপি কি ভাবছে? আপনার একেবারে পরিষ্কার কথা, বিএনপির 4টি বিভাগ করতে গেলে, 4টি প্রদেশ করতে গেলে 4টি প্রদেশের প্রথমত আমি বিরোধিতা করব। আর 4টি প্রদেশ এরপরে করতে গেলে আমি 4টি প্রদেশের যে প্রোগ্রাম নিবে এইটা আমি প্রতিরোধ করব, একেবারে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করব। কারণ বাংলাদেশকে আমি খণ্ড বিখণ্ড হতে দিব না। বাংলাদেশ একটা প্রাদেশিক সরকার হয় শুধুমাত্র ইয়ার উপর না, জনসংখ্যার উপর বেস করে হয় না। প্রাদেশিক সরকার হয় একটা ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে। আমার বাংলাদেশ একটা ইউনিফাইড কান্ট্রি। আমার বাংলাদেশের 95 ভাগ 99 ভাগ মানুষই একই ল্যাঙ্গুয়েজে কথা বলে। আমার এখানে ল্যাঙ্গুয়েজের কোনো পার্থক্য নাই। যেমন উত্তরপ্রদেশে যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, ভারতের পশ্চিমবাংলায় এই ল্যাঙ্গুয়েজে কথা বলে না, তার জন্য প্রদেশ দরকার। এই জন্য যে আমার জন্য মহারাষ্ট্রে যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, গুজরাটে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলে না। তো এই সব বিষয় মিলিয়ে আমি মনে করি এখানে কোনো প্রদেশের দরকার নাই। নাম্বার 2 হচ্ছে ন্যাশনাল ইউনিটির জন্য যে প্রাদেশিক সরকার, এই ছোট দেশের মধ্যে প্রাদেশিক সরকারগুলি নিয়ে বাংলাদেশ বিপদে পড়বে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রাদেশিক সরকার হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই জন্য আমরা বাংলাদেশের প্রদেশ হতে দেব না। আপনারা ন্যূনতম সংস্কার বলতে আসলে কতটুকু সংস্কার হলে আসলে আপনারা নির্বাচন চান? আমি আপনাকে বলি, বলটা আপনার পায়ে। আপনি বলটা কত জুড়ে লাথি দিবেন এটা তো ভাই আমার কথার উপর নির্ভর করে না। আপনি কত জুড়ে লাথি দেন, আমি আপনার বলকে ফলো করে আমি আগাবো, আমার অ্যাকশন ঠিক করব। আমি এই জন্য আমি বলি যে সরকারকে নির্ধারণ করতে হবে তার যৌক্তিক সংস্কার কি, যৌক্তিক সময় কি, এটা সরকারকেই নির্ধারণ করতে হবে। আমি রাজনৈতিক দল হিসাবে তাকে আমি এটা ডিটারমিন করে দিতে চাই না, আমি এটা তাকে নির্দিষ্ট করে দিতে চাই না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই সরকার, যেমন ডক্টর নুরুল কবিরের কাছে প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের অনেকেরই দৃষ্টিভঙ্গি স্বচ্ছ না, অনেকেরই ব্যর্থতা আছে, আমার ব্যর্থতা আছে, আমরা শিখছি, আমরা শিখছি। তো আমি আপনাকে বলছি যে এইখানে বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণ কোনো ব্যক্তির ইচ্ছার গিনিপিগ হতে পারে না, কোনো ব্যক্তির সমষ্টির গিনিপিগ হতে পারে না। বাংলাদেশ গবেষণাগার হতে পারে না, গবেষণার বিষয়বস্তু হতে পারে না। এটা ল্যাবরেটরিতে গবেষণা করেন, বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণকে নিয়ে গবেষণা করবেন না। এখন কি গবেষণা হচ্ছে? আপনি প্রধান উপদেষ্টার বক্তব্য তো তাই বলে যে আমি শিখছি, আমরা দেখছি, আমরা বলছি,
এইসব শিকার জায়গা তো, শিক্ষণীয় জায়গা তো রাষ্ট্র না। রাষ্ট্র চলে আগে আপনাকে বলি যে আজকে যে বিএনপির যে 31 দফা, এই যে ভাইয়েরা আছে কাজ করছেন, 31 দফা, বিএনপির 31 দফার মধ্যে 32 দফাতে নতুন কিছু তো আসে নাই। তো 31 দফা 2 বছর কাজ করা হয়েছে। 2 বছর কাজ করে 22 সালের 19শে ডিসেম্বর দেওয়া হয়েছে 27 দফা, এবং এরপরে আবার এটাকে রিফাইন করে 13ই জুলাই 2023 সালের 13ই জুলাইয়ে আবার দেওয়া হয়েছে 31 দফা। আপনি মনে করেন যে আলী রিয়াদ সাহেব এখানে জার্নালিজম পড়াতেন, ফাইন, আপনি গিয়া রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন আমেরিকা, আপনি বাংলাদেশে যারা পড়াশোনা করে এদেরকে আন্ডারমাইন করেন, আপনাকে পড়াইতে পারে এইরকম বহু লোক এখানে বসেছিল যারা 31 দফা পড়াইছে। বশির ভাই, আপনারা জাতীয় সরকারের আসলে মডেলটা কেমন হবে একটু যদি বলেন আমাদেরকে বা দর্শকদেরকে। আমি আপনাকে বলি, জাতীয় সরকারের মডেলটা বেসিক্যালি তারেক রহমান বলেছেন যে বিএনপি যদি ইভেন ভাগ্যক্রমে 200 সিটও পেয়ে যায়, তাও বিএনপি এককভাবে একটা ক্যাবিনেট গঠন করবে না। আচ্ছা, কারণটা কি হচ্ছে যে এখানে প্লুরালিজমের যে প্রশ্নটা, যে অন্যান্য মতামতের যে অংশগ্রহণের যে প্রশ্নটা, কারণ কোনো রাজনৈতিক দল এককভাবে অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা পাইলে যে অন্যান্যদের মতামতটা এখানে অ্যাকোমোডেট হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, এই জন্য তিনি বলেছেন যে অন্যান্য মতগুলি যেন ক্যাবিনেটে প্রতিফলিত হয়, মানে মন্ত্রিসভার আলোচনায় উঠে আসে। এই জন্য একটা, কিন্তু অনেকের আলোচনায় এমনটাও আসছে যে মানে এই জাতীয় সরকার বাকশাল মডেলের জাতীয় সরকার হবে কিনা, এরকমটি অনেকে আমি বলছেন। আপনাকে বলি, একবার নিশ্চিত করে দিয়ে বলতে পারি যে তারেক রহমানের সাথে আমাদের 5ই আগস্টের পরে কয়েক দফা, আমরা যারা টকশো করি, কয়েক দফা আমাদের আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ ধরে, এবং তিনি বলেছেন যে 5ই আগস্টের পরের যে রাজনীতি, বাংলাদেশ আগের রাজনীতির সাথে 5ই আগস্টের রাজনীতি এক হবে না। আমরা একটা নিউ লিবারেলিজম, উদারতন্ত্র, নতুন উদারতন্ত্র আমরা এটা ফলো করব, আমরা ন্যায় বিচারকে ফলো করব, আমরা মানবিক মর্যাদাকে ফলো করব। কেউ যদি অন্যায় করে আমি তার উপর প্রতিহিংসা পরায়ণ হব না, তাকে আমরা যথাযথ বিচারের মুখোমুখি করব। আমি তাকে কোমরে রশি বেঁধে হ্যাসরাইয়া টেনে নিয়ে আমি তাকে অপদস্থ করব না। অপদস্থ করার রাজনীতি বিএনপি করবে না। হিংসা প্রয়োগের রাজনীতিটা বিএনপি করবে না। এইটা হচ্ছে তারেক রহমানের কমিটমেন্ট। ফর দ্যাট রিজন আমি আপনাকে বলি যে বাকশাল এবং রক্ষী বাহিনী হওয়ার তো কোনো কারণই নাই। এমনকি গত 53 বছরে যে ভালো শাসন আমলের যেগুলি আছে সেইগুলোর চেয়েও তারেক রহমান, তিনি তার বক্তব্যটা হলো আমরা মানবিক মর্যাদার একটি সরকার প্রতিষ্ঠা। এই যে কমিটমেন্টগুলোর কথা বলছেন, এগুলো নিঃসন্দেহে অনেক ভালো।